হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজ তোমাদের স্বাগত শুভম স্যার সলিউশন এপিসোড 1 এ। আমি শুভম স্যার। আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগের ব্যাপারে। বংশগতিবিদ্যার জনক বলা হয় গ্রেগর জোহান মেন্ডেলকে। অস্ট্রিয়ার ব্রুন শহরের একজন ধর্মযাজক ছিলেন তিনি। চার্চ সংলগ্ন বাগানে মিষ্টি মটর গাছের ওপর নিরলস 8 বছর গবেষণার পর 1866 খ্রিস্টাব্দে তিনি বংশগতি সংক্রান্ত সূত্রের অবতারণা করেন। এই জন্য মেন্ডেলকে বলা হয় বংশগতিবিদ্যার জনক। স্টুডেন্টস দেখো, প্রথম প্রশ্ন বংশগতিতে যেটা আমাদের প্রথমেই মনে আসে সেটা হচ্ছে বংশগতি কি, কাকে বলে বংশগতি। 1 নম্বর উত্তর হবে যে নির্দিষ্ট পদ্ধতিতে জনিত্রী জীবের চারিত্রিক বৈশিষ্ট্য। কি বললাম আমি এখানে? জনিত্রিক জীবের চারিত্রিক বৈশিষ্ট্য বংশ পরম্পরায় অপত্য বংশধরদের দেহে সঞ্চারিত হয় তাকে বংশগতি বলে। দেখো, এই যে তিনটে জিনিসের নিচে আমি আন্ডারলাইন করেছি, মাধ্যমিকে কিন্তু এই তিনটে জিনিস প্রচন্ড ইম্পর্টেন্ট। এই শব্দগুলো যদি থাকে তাহলেই কিন্তু তোমরা পুরো নাম্বার পাবে, আদারওয়াইজ পাবে না। খুব ভালো করে এইগুলো মাথায় রাখবে। আমাদের পরের প্রশ্ন হলো মেন্ডেলকে বংশগতিবিদ্যার জনক বলা হয় কেন। দেখো, এখানে 4টে মোট কারণ রয়েছে। প্রথম কারণ হচ্ছে মেন্ডেলকে বংশগতিবিদ্যার জনক বলার পিছনে 1 নম্বর পয়েন্ট, মেন্ডেল কিন্তু বংশগতিবিদ্যার মোট তিনটি সূত্র আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, একমাত্র মেন্ডেলই বলেছিলেন বংশগতির ফলে এই যে বৈশিষ্ট্য যেগুলো সেগুলো অপত্য জনুতে জনিত্রী জনু থেকে সঞ্চারিত এবং প্রকাশিত হয়। 3 নম্বর, মেন্ডেলই প্রথম ভেদ বা প্রকরণ সৃষ্টির কারণ ব্যাখ্যা করেন। 4 নম্বর, জনিত্রী জীবের বৈশিষ্ট্য কিভাবে অপত্য জীবের মধ্যে প্রকাশিত হচ্ছে প্রথম মেন্ডেলই সেই জিনিসের সম্পর্কে আলোকপাত করেন। তার আগে কিন্তু আমাদের কোনো ধারণা ছিল না এই ব্যাপারে। সেই জন্যই মেন্ডেলকেই বংশগতি বিদ্যার জনক বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, জেনেটিক্স কি? জীববিজ্ঞানের যে শাখায় জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বংশ পরম্পরায় সঞ্চারণ পদ্ধতিতে ও প্রকরণ বা ভেদ সম্পর্কে সঞ্চারণ পদ্ধতি প্রকরণ বা ভেদ সম্পর্কে আলোচনা করা হয়, ঠিক আছে, তাকে জিনতত্ত্ব বা জেনেটিক্স বলে। তোমাদের মনে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসতে পারে, মটর গাছের সঙ্গে মেন্ডেল পরীক্ষাগুলো করলো কিভাবে। মটর গাছের ওপর মেন্ডেলের যে কার্যপদ্ধতি সেগুলো হচ্ছে এই রকম। প্রথমে মেন্ডেল কি করেছিলেন, সংকরায়ন পরীক্ষার জন্য মটর গাছের কেবলমাত্র 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন। এই 7 জোড়া থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তারপরে ইমাস্কুলেশন কথাটার মানে হচ্ছে স্বপরাগযোগ এড়ানোর জন্য উভলিঙ্গ মটর ফুল থেকে তিনি কুঁড়ি অবস্থাতেই কাঁচি দিয়ে পুংস্তবক অপসারণ করেন। একে ইমাস্কুলেশন বা পুং বন্ধাত্মকরণ বলে। পুংস্তবক অপসারণ একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, কেন বলতো? কারণ পুংস্তবক যদি অপসারিত হয়ে যায় তাহলে পরবর্তীকালে অন্য কোনো পরাগরেণু সেই স্ত্রী ফুলের মধ্যে আর আসতে পারে না, ঠিক আছে। ফলে মটর ফুলে ইতর পরাগযোগ ঘটানো সম্ভব হয়, ফলে স্বপরাগযোগের সম্ভাবনা একেবারেই নষ্ট হয়ে যায়। 3 নম্বর কি করেছিলেন মেন্ডেল করেছিলেন ব্যাগিং। পুংস্তবকহীন স্ত্রী মটর ফুলকে একটি কাগজের থলির মধ্যে আবদ্ধ করেন যাতে অবাঞ্ছিত রেণুর সঙ্গে পরাগ সংযোগ না ঘটে। আর তারপরেই তিনি করেছিলেন ডাস্টিং। এটা হচ্ছে 4 নম্বর পদ্ধতি। ডাস্টিং এ ব্যাগের মধ্যে স্ত্রী ফুল পরিণতি লাভের পর কাঙ্ক্ষিত বিপরীতধর্মী বৈশিষ্ট্যের পুং ফুলের পরাগরেণু বিশেষ সূক্ষ্ম তুলির সাহায্যে ওই স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তকরণের দ্বারা পরাগযোগ ঘটান এবং পুনরায় স্ত্রী ফুলগুলিকে থলিবদ্ধ করেন। এবং তারপরে 5 নম্বর পদ্ধতি ট্যাগিং। পরাগযোগের পর বিপরীতধর্মী বৈশিষ্ট্যের বিবরণ, পরাগযোগের তারিখ প্রভৃতি উল্লিখিত একটি ট্যাগ বা স্টিকার তিনি কি করেন, উদ্ভিদের গায়ে লাগিয়ে দেন। এরপরে বীজ সংগ্রহ ও রোপণ। ওইভাবেই যে বীজগুলি উনি পান সেই বীজ সংগ্রহ করেন, তারপরে সেটাকে রোপণ করার মাধ্যমে পরবর্তী জেনারেশনের যে আপডেটস গুলো উনি কিন্তু সেইগুলো রেখেছিলেন। সংকরায়ন পরীক্ষার জন্য মেন্ডেলের মটর গাছ নির্বাচনে গুরুত্বগুলি কি কি ছিল বা কেন তিনি মটর গাছ নির্বাচন করলেন। প্রথম কারণটা অবশ্যই দ্রুত বংশবিস্তার। মটর গাছ কিন্তু প্রচন্ড দ্রুত বংশবিস্তার করে, সুতরাং মানব জীবন মোটামুটি যদি আমরা 80 বছর ধরে নিই তার মধ্যে কিন্তু আমরা মটর গাছের অনেক জেনারেশন নিয়ে গবেষণা করতে পারবো। দ্বিতীয় পয়েন্টটা অবশ্যই সহজে চাষযোগ্য। কেন বলতো? কারণ যদি সহজে চাষ করা যায়, কোনো রকম কোনো ঋতুর পরিবর্তন বা এই জিনিসগুলোর উপর নির্ভর করার না দরকার পড়ে, তাহলে 1 বছরের মধ্যেই কিন্তু আমরা খুব তাড়াতাড়ি অনেকগুলো জেনারেশন মটর গাছের চাষ করতে পারবো।
3 নম্বর পয়েন্ট, বহু প্রকার ভেদযুক্ত। ভেদ মানে কি? প্রকরণ। মটর গাছের 7টি বিপরীতধর্মী বৈশিষ্ট্য তো আমরা নিজেরাই জানি, মেন্ডেল যেটার উপর প্রধান গুরুত্ব দিয়েছিলেন। তাহলে এই যে 7টি বিপরীতধর্মী বৈশিষ্ট্য এটা মটর গাছে দেখা যায়, এটা যদি অন্য কোনো গাছে দেখা যেত একই রকম ভাবে, তাহলে কিন্তু মেন্ডেল সেই গাছটিকেই চয়েস করতেন। সেই জন্যই মেন্ডেল মটর গাছকে চয়েস করেছিলেন বা পছন্দ করেছিলেন। মটর গাছের ফুল যেহেতু বৃহৎ আকৃতির হয়, তাই ইমাসকুলেশন বা পুংবন্ধত্বকরণে মেন্ডেলের কিন্তু অনেক সুবিধা হয়েছিল। কাজেই পুংবন্ধত্বকরণের জায়গায় তিনি কিন্তু স্ত্রী বন্ধাত্বকরণ করেননি। যদি সেটা হতো তাহলে মটর গাছের অনেক সমস্যা তৈরি হতে পারত। মটর গাছ একাধারে উভলিঙ্গ আর এক ধারে স্বপরাগী। এই জন্যই উভলিঙ্গ হওয়ার জন্য ইচ্ছে মতন ইমাসকুলেশন করা যেতে পারে, পুং বাদ দেওয়া যেতে পারে, অথবা স্ত্রীকেও বাদ দেওয়া যেতে পারে। ঠিক আছে, কিন্তু যদি কেবলমাত্র পুং অথবা কেবলমাত্র স্ত্রী হতো তাহলে এতটা স্বাধীনতা মেন্ডেল পেতেন না। এটা হচ্ছে পরের পয়েন্ট। ষষ্ঠ পয়েন্ট, উচ্চ উৎপাদনশীলতা। মটর গাছের কিন্তু অনেক অনেক পরিমাণে বীজ তৈরি হয়, এবং যার জন্য সুন্দর এবং বিশুদ্ধ এবং সুস্থ বীজ বেছে নেওয়ার ক্ষেত্রে মেন্ডেলের অনেক সুযোগ এবং সুবিধা থাকে। 7 নম্বর পয়েন্ট, সংকর উদ্ভিদ সৃষ্টি। মটর গাছের যে বৈশিষ্ট্যগুলি রয়েছে সেই বৈশিষ্ট্যগুলি যদি ঠিকঠাক ভাবে কাজে লাগানো যায়, তবে অবশ্যই সংকর উদ্ভিদ এবং বিশুদ্ধ উদ্ভিদের বৈশিষ্ট্য আমরা সহজেই বুঝতে পারবো। মেন্ডেল এই কারণের জন্যই কিন্তু, বা বলা ভালো এই কারণগুলি একসাথে পেয়েছিলেন বলেই কিন্তু মটর গাছকে পছন্দ করেছিলেন। তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, এই যে 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য, মেন্ডেল এই 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য একেবারে বুঝলেন কি করে যে এই 7 জোড়াই বৈশিষ্ট্য একেবারে বিশুদ্ধ, এবং তার বিপরীতে যেগুলো থাকবে সেগুলি প্রকট এবং প্রচ্ছন্ন? ওটা ব্যাপারটা একটু কেমন যেন লাগছে না? হ্যাঁ, মেন্ডেল কিন্তু প্রথমে 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য পাননি। তিনি প্রথমে আইডেন্টিফাই করেছিলেন 34 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য, তারপর সেগুলির থেকে সন্নিষেকের মাধ্যমে তিনি বিশুদ্ধ বৈশিষ্ট্য পান কিন্তু 7 জোড়া। আর এটা করতেই তার মোটামুটি 2 থেকে 3 বছর সময় লেগেছিল বিশুদ্ধ বৈশিষ্ট্য পাওয়ার জন্য। পরবর্তীকালে এই বিশুদ্ধ বৈশিষ্ট্য পাওয়ার যে জনন পদ্ধতি বা সংকরায়ন পদ্ধতি, তাকে আমরা নাম দিয়েছিলাম টেস্ট ক্রস, এবং যেগুলো জনিত্রীর সঙ্গে অপত্য জনুর যে সংকরায়ন পদ্ধতি, তাকে আমরা নাম দিয়েছিলাম হচ্ছে ব্যাক ক্রস। এরপরে আমরা চলে আসবো মেন্ডেল নির্বাচিত 7টি বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে। তো জেনে নেওয়া যাক সেগুলি কি কি। প্রথমত, 1 নম্বর, বীজের আকার। প্রকটধর্মী বৈশিষ্ট্য গোলাকার এবং প্রচ্ছন্নধর্মী কুঞ্চিত। বীজের চারিত্রিক বৈশিষ্ট্য, প্রকটধর্মী এখানে হলুদ এবং প্রচ্ছন্নধর্মী সবুজ। ফুলের রং, প্রকটধর্মী এখানে বেগুনি এবং প্রচ্ছন্নধর্মী সাদা। চারিত্রিক বৈশিষ্ট্য, ফলের আকৃতি, প্রচ্ছন্নধর্মী এখানে খাঁজযুক্ত এবং প্রকটধর্মী পরিপুষ্ট। চারিত্রিক বৈশিষ্ট্য, ফলের রং, প্রকটধর্মী সেখানে সবুজ এবং প্রচ্ছন্নধর্মী হলুদ। চারিত্রিক বৈশিষ্ট্য, ফুলের অবস্থান, প্রকটধর্মী সেখানে কাক্ষিক এবং প্রচ্ছন্নধর্মী সেখানে অগ্রস্থ। চারিত্রিক বৈশিষ্ট্য, কাণ্ডের দৈর্ঘ্য, প্রকটধর্মী সেখানে লম্বা এবং প্রচ্ছন্নধর্মী খর্ব। মেন্ডেলের বংশগতি নিয়ে কথা বলতে গেলে সবার প্রথমেই এই তো বৈশিষ্ট্যগুলো আসে, আর তারপরেই চলে আসে প্রকরণের ব্যাপারটা। সো স্টুডেন্টস, দেখো প্রকরণ কি জিনিস, এটা নিয়ে আমাদের একটু ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। দেখো প্রকরণ জেনারেলি 2 প্রকার, একটা হচ্ছে দেহজ প্রকরণ আর একটা হচ্ছে প্রজননগত প্রকরণ। দেহজ প্রকরণ অর্থাৎ সোম্যাটিক প্রকরণ, এদের উদাহরণ কি হতে পারে? এদের উদাহরণ হচ্ছে হাইড্রেনজিয়া। হাইড্রেনজিয়া বলে যে উদ্ভিদটি রয়েছে, সেটি যখন আম্লিক মাটিতে জন্মায় তখন তাতে নীল ফুল ফোটে, আবার যদি ক্ষারযুক্ত মাটিতে জন্মায় তাহলে তাতে লাল বা গোলাপি রঙের ফুল ফোটে। অনেকটা লিটমাসের সঙ্গে এর মিল খুঁজে পাচ্ছ না? দেখো, এবার আসি দ্বিতীয় প্রকরণে, প্রজননগত প্রকরণ। প্রজননগত প্রকরণ কি জিনিস? জীবের জনন কোষে উৎপাদিত যে পরিবর্তন বংশ পরম্পরায় একটা জনু থেকে আরেকটা জনুতে সঞ্চারিত হয়, তাকেই বলে প্রজননগত প্রকরণ। যেমন ফুলের পাপড়ি সংখ্যার পার্থক্য এবং মানুষের চুলের, যদি আমি প্রাণীর উদাহরণ দিই, তাহলে ছেলেদের টাক পড়ার প্রবণতা, বাবার থেকে ছেলের ক্ষেত্রে কিন্তু এই টাক পড়ার প্রবণতা একটা আসে। এই সমস্ত বৈশিষ্ট্যকেই আমরা প্রজননগত বৈশিষ্ট্য বলে বলতে পারি। বা বংশগতিতে প্রাথমিক ধারণার পরে চলে আসে জননের ধারণা। জনন কয় প্রকার? জনন প্রধানত 2 প্রকার। কি কি সেইগুলো? একসংকর এবং দ্বিসংকর জনন। একসংকর জনন কাকে বলে? যেহেতু বোর্ডের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ একসংকর জনন কথাটার অর্থ হচ্ছে মোনো,
অর্থাৎ একটি বৈশিষ্ট্য নিয়ে যখন আমরা জনন সংক্রান্ত কাজকর্ম করি তাকে বলা হয় এক সংকর জনন, দুটি বৈশিষ্ট্য নিয়ে করলে দ্বিসংকর জনন, তিনটি বৈশিষ্ট্য নিয়ে করলে ত্রিসংকর জনন। সিলেবাসে আপাতত এক এবং দুই দ্বিসংকর জনন নিয়েই কথা বলা আছে এবং আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব। এক সংকর জনন ইংরেজিতে যেটাকে বলে মোনোহাইব্রিড ক্রস। ওকে, মোনো কথাটার মানে হচ্ছে একটি, এখানে আমরা একটি বৈশিষ্ট্য নিয়ে কাজ করছি। একটি বৈশিষ্ট্য বলতে এখানে লম্বা বৈশিষ্ট্যের উপর কাজ করা হচ্ছে। বিশুদ্ধ লম্বা, এখানে আমরা বিশুদ্ধ লম্বাকে ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করছি, আর বিশুদ্ধ বেটে এটাকে আমরা স্মল টি দিয়ে ডিনোট করছি। ক্যাপিটাল টি দিয়ে কেন বিশুদ্ধ লম্বাকেই ডিনোট করছি? কারণ দেখা গেছে মেন্ডেল দেখেছিলেন এই যে ক্যাপিটাল টি, এটি হচ্ছে প্রকট বৈশিষ্ট্য বা ইংরেজিতে বলে ডমিন্যান্ট, আর স্মল টি যেটা সেটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, ইংরেজিতে বলে রেসেসিভ। সুতরাং প্রকট বৈশিষ্ট্য এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কাকে বলে? দেখো, প্রকট বৈশিষ্ট্য তাদেরই বলে যখন একসাথে প্রকট এবং প্রচ্ছন্ন এই দুটো যদি থাকে, তাহলে যে বৈশিষ্ট্যটি বাইরে প্রকাশিত হবে তাকে বলা হয় প্রকট বৈশিষ্ট্য। যেরকম ক্যাপিটাল টি এবং স্মল টি এই দুটি এক সংকর জননের রেজাল্ট, কিন্তু ক্যাপিটাল টি স্মল টি যদি একসাথে থাকে তাহলে সবসময় এটাকে আমরা কি বলবো? বাইরে থেকে লম্বা বৈশিষ্ট্যটি কিন্তু দেখা যাবে, বেটে বৈশিষ্ট্য কিন্তু দেখা যাবে না। কিন্তু লম্বা বৈশিষ্ট্যটি বাইরে থেকে দেখা যায় বলে এটা হচ্ছে ফেনোটাইপিক বৈশিষ্ট্য বা ফেনোটাইপিক ক্যারেক্টার। বেটে যে বৈশিষ্ট্যটি সেটি দেখা যাচ্ছে না, কিন্তু তাও বেটে বৈশিষ্ট্যের একটি জিন লুকিয়ে রয়েছে, ঠিক আছে? সেই জন্য এইটিকে বলা হচ্ছে জিনোটাইপিক বৈশিষ্ট্য বা জিনোটাইপিক ক্যারেক্টার। অর্থাৎ জিনের মধ্যে কিন্তু যতই বাইরে থেকে লম্বা বৈশিষ্ট্যটা দেখা যাক, জিনের মধ্যে কিন্তু একটা বেটে বৈশিষ্ট্যের জিন লুকিয়ে আছে। তাহলে পরবর্তী জেনারেশনে বা পরবর্তী জনুতে আবার যদি এর সঙ্গে কারোর সংকরায়ন ঘটে, তাহলে হতেই পারে সেখানে বেটে বৈশিষ্ট্য বিশুদ্ধ রূপে প্রকাশ পেতেই পারে। ব্রিটিশ বিজ্ঞানী আর.সি. পানেট চেকার বোর্ড প্রবর্তন করেন, আর এটাকেই বিজ্ঞানী মেন্ডেল তার বংশগতি সূত্রের ক্যালকুলেটিভ মেজারমেন্ট হিসেবে কাজে লাগান। কিভাবে কাজে লাগান সেটা এক্ষুনি আসছি। এক সংকর জননের চেকার বোর্ডে আমরা প্রথমে পি জনু নিয়ে যদি কাজ করি, পি জনু এখানে জনিত্রী জনু বা প্যারেন্টাল জনু, আর সেখান থেকে আমরা পাই ক্যাপিটাল টি এবং স্মল টি, অর্থাৎ বিশুদ্ধ লম্বা ক্যাপিটাল টি, বিশুদ্ধ বেটে স্মল টি। সেখান থেকে আমরা প্রথম F1 জনু বা ফিলিয়াল 1 অর্থাৎ প্রথম জনু, প্রথম অপত্য জনুতে আমরা পাচ্ছি ক্যাপিটাল টি এবং স্মল টি। এবার F2 জনু যখন আমরা করতে চাইছি, F2 জনু কোনটা? এটা হচ্ছে F2 জনু, যেখানে প্রথম F1 জনুতে যে অপত্যগুলো উৎপন্ন হচ্ছে তাদের মধ্যেই ইন্টারব্রিড বা তাদের মধ্যেই সংকরায়ন ঘটানো হচ্ছে, সেটা হচ্ছে F2 জনু। বুঝতে পেরেছো? তাহলে F1 জনুতে যে অপত্যগুলি উৎপন্ন হচ্ছে তাদের মধ্যেই যদি জনন ঘটানো হয়, তখন আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে F2 জনু। ভালো করে এটা মাথায় রাখবে। এবার F2 জনুতে আমরা যদি দেখি, একটা ক্যাপিটাল টি স্মল টি আর একটা কিন্তু ক্যাপিটাল টি স্মল টি পাওয়া যাচ্ছে, অর্থাৎ দুটি কিন্তু সংকর লম্বা। এইবার এই দুটি সংকর লম্বা উদ্ভিদ থেকে আমরা মোট গ্যামেট পাচ্ছি একটা ক্যাপিটাল টি, একটা স্মল টি, আর একটা ক্যাপিটাল টি এবং আরেকটা স্মল টি। চেকার বোর্ড আমাদের কি করতে সাহায্য করবে? আমাদের বলে দেবে চেকার বোর্ড যে দ্বিতীয় বা F2 জনুতে যে উদ্ভিদগুলি রয়েছে, যে অপত্যগুলি জন্ম নেবে, সেই অপত্যগুলির প্রকার কি রকম হবে। চলো দেখি একবার। ক্যাপিটাল টি অর্থাৎ এইখানেও ক্যাপিটাল টি, এইখানেও ক্যাপিটাল টি, তাহলে এই ঘরে আমরা বসাচ্ছি শুধু ক্যাপিটাল টি, এখানে ক্যাপিটাল টি, এখানে স্মল টি, এই ঘরে আমরা বসাচ্ছি শুধু ক্যাপিটাল টি স্মল টি, এখানে ক্যাপিটাল টি, এখানে স্মল টি, এই ঘরে আমরা বসাচ্ছি ক্যাপিটাল টি স্মল টি, এখানে স্মল টি, এই ঘরে আমরা বসাচ্ছি দুটি স্মল টি। বোঝা গেল? এক্ষেত্রে আমরা যদি জেনোটাইপিক অনুপাত দেখতে চাই, তাহলে এদের মধ্যে জেনোটাইপিক অনুপাত বা জেনোটাইপিক রেশিও কি হতে পারে? ক্যাপিটাল টি ইজ টু ক্যাপিটাল টি স্মল টি ইজ টু স্মল টি স্মল টি ইকুয়ালস টু 1:2:1। বারবার মনে রাখবে এটা F1 জনু। বোঝা গেল? এখানে আমরা ফেনোটাইপিক বৈশিষ্ট্যগুলো লিখবো, অর্থাৎ বাইরে থেকে তাদের যদি দেখা যায় তাদের কিরকম দেখতে হবে। এক নাম্বার দেখো, ক্যাপিটাল টি অর্থাৎ বিশুদ্ধ লম্বা, এটা মার্ক করো লম্বা।
শঙ্কর লম্বা, দেখো আবার লম্বা, শঙ্কর লম্বা, আবার লম্বা এবং বিশুদ্ধ বেটে, এক্ষেত্রে কিন্তু বেটে। অর্থাৎ আমি কি বোঝাতে পারলাম, ফেনোটাইপিক বৈশিষ্ট্য অর্থাৎ বাহ্যিক বৈশিষ্ট্য, সেখানে কেবলমাত্র আমরা লম্বা না বেটে সেটা নিয়ে কথা বলবো। এখানে আমরা লম্বা পাচ্ছি একটা, দুটো, তিনটে, আর বেটে পাচ্ছি মাত্র একটা। সুতরাং ফেনোটাইপিক রেশিও বা ফেনোটাইপিক অনুপাত হবে F2 জনুর, বারবার বলছি এটা কিন্তু F2 জনুর, 3:1, এবং জেনোটাইপিক রেশিও হচ্ছে 1:2:1। সো স্টুডেন্টস, আজকে প্রথম এপিসোডে এইটুকুই। জননের উপর আমি টোটাল 3টে এপিসোড বানাবো। পরের এপিসোডে আমি নিয়ে আসছি দ্বিসংকর জনন এবং দ্বিসংকর জননের চেকার বোর্ড, সেইগুলো নিয়ে। আর 3 নম্বর এপিসোডে থাকবে জননের সমস্ত ব্যতিক্রম ইত্যাদি ইত্যাদি। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা কমেন্টে জানাতে পারো, এবং আশা করব ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এবং যদি এই রকম ভিডিও আরো পেতে চাও তাহলে অবশ্যই শুভম স্যার সলিউশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, লার্নার্স একাডেমি পেজটাকে তোমরা ফলো করে রেখো।